কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর ইডি হেফাজত না জামিন, পিছিয়ে গেল শুনানি। চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে আরো তথ্য প্রমাণ পেশ ইডির। বীরভূমে জমির কথা উল্লেখ করে তথ্য প্রমাণ পেশ করলো কেন্দ্রীয় এজেন্সি। জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, না দেখো, তুমি জানো আজকে শুনানি হওয়ার কথা ছিল। ইডির তরফে আগেই আবেদন জানানো হয়েছিল যে তারা চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান। আজকে যদি যে সময় শুনানি শুরু হয়, আমরা দেখলাম ইডির তরফে 3 পাতার একটা নতুন নথি ডকুমেন্ট পেশ করা হয় এবং সেখানে ইডির তরফে নতুন কিছু তথ্য প্রমাণ পেশ করা হয়, যেটা বিচারক দেখার পর একটা জমির কথা উল্লেখ করা হয় ইডির আইনজীবীর তরফে। তারা যেটা বলেন যে বীরভূম জেলায় একটা বিশাল বড় জমি এবং সেই জমি সংক্রান্ত তথ্য পেশ করা হয় এবং সেই তথ্য দেখার পর ইডির তরফে যেহেতু নতুন তথ্য প্রমাণ পেশ করা হয়েছে, চন্দ্রনাথ সিনহার আইনজীবী অয়ন চক্রবর্তী তিনি বলেন বিচারককে যে যেহেতু নতুন তথ্য প্রমাণ পেশ করা হয়েছে, তাদের উত্তর দেওয়ার জন্য 2 থেকে 3 দিনের সময় চাই এবং তিনি আবেদন জানান যে শনিবার দিন এই মামলার শুনানি করা হোক। আমরা দেখলাম তারপরেই কিন্তু বিচারক ইডি আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং কথা বলে শনিবার সকাল 11টা নাগাদ সময় ধার্য করা হয়। অর্থাৎ আগামী শনিবার দিন সকাল 11টা নাগাদ ফের চন্দ্রনাথ সিনহাকে কোর্টে হাজির হতে হবে এবং সেদিনই আবার এই মামলার শুনানি হবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে ইডির তরফে শুনানির শুরুতেই কিন্তু একটা ডকুমেন্ট পেশ করা হয়, 3 পাতার একটা লিখিত আকারে একটা রিপোর্ট পেশ করা হয় এবং সেখানে ইডি তরফে দাবি করা হয় যে এর আগে যে তথ্য প্রমাণ তারা পেশ করেছে লিখিতভাবে অ্যাফিডেভিট জমা করে, তার বাইরে নতুন কিছু তথ্য প্রমাণ রয়েছে যেটা তারা কোর্টকে জানাতে চান এবং সেখানে আমরা যেটা ইডি সূত্র মারফত জানতে পারছি, বীরভূম জেলায় বিশাল বড় একটা জায়গা এবং জমির কথার উল্লেখ করা হয়েছে। সেই জায়গা জমির সঙ্গে চন্দ্রনাথ সিনহার সঙ্গে কি কানেকশন রয়েছে সেটা কিন্তু আগামী দিনে আমরা জানতে পারবো যেদিন এই মামলার শুনানি হবে। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে চন্দ্রনাথ সিনহা যাকে নিজেদের হেফাজতে নিয়ে ইডির আবেদন করা হয়েছিল, সেই মামলার শুনানি পিছিয়ে গেল। শুনানি পেছালো ইডির তরফে নতুন তথ্য প্রমাণ পেশ করার জন্য। আগামী শনিবার সকাল 11টা নাগাদ এই মামলার শুনানি ফের হবে। ধন্যবাদ তোমায়। শনিবারের দিকে আমাদের নজর থাকবে। ইডি চার্জশিটে যে মারাত্মক তথ্য পেশ করে, এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় 12 কোটি 72 লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে এই কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জড়িত, এমনকি আদালতে নথি সহ চার্জশিট পেশ করে দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু মন্ত্রী নন, তার স্ত্রী ও ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে বলে তদন্তকারী সংস্থার দাবি। সম্প্রতি আপনারা জানেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিংহকে অভিযুক্ত দায়ের করে 6ষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি। আর ওই মামলায় চন্দ্রনাথ 55তম অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চার্জশিটের 38 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে যে চন্দ্রনাথ ও তার স্ত্রী কুন্তলা সিংহের নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে 2016-র 18ই জানুয়ারি থেকে 2019-এর 18ই নভেম্বরের মধ্যে 1 কোটি 18 লক্ষ টাকা নগদ জমা পড়ে। কিন্তু সেই অ্যাকাউন্টে জমা নগদের উৎস জানাতে বলা হয়েছিল চন্দ্রনাথ সিংকে। উত্তরে তিনি বলেন যে এই নগদ টাকা তার এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয়, কিন্তু তিনি তার এই আয়কর রিটার্নে এই সম্পত্তি লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকে আয় সেটা উল্লেখই করেননি। চার্জশিটে ইডি আরও দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে জড়িত 2 অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান চন্দ্রনাথ সিং অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। আর এর মধ্যেই যে অভিযোগ উঠেছে, ইডি যা তথ্য দাখিল করেছে আজকে আদালতে, কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের এখন ইডি হেফাজত হবে না জামিন হবে, কারণ আজকে শুনানি পিছিয়ে যায়। আগামী শনিবার শুনানি রয়েছে, নজর সেদিকে। যে তথ্য প্রমাণ পেশ করলো ইডি আজকে বীরভূমে জমির কথা উল্লেখ করে, কেন্দ্রীয় এজেন্সি বীরভূমে জমির কথা উল্লেখ করে তথ্য প্রমাণ পেশ করে এবং ইডির তথ্য প্রমাণ পেশের পর কারামন্ত্রীর আইনজীবী তিনি সময় চান। শনিবার ব্যাংশাল কোর্টের বিশেষ ইডি আদালতে শুনানি রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, নিজে যে টাকা উঠে এসেছে, যে অভিযোগ ইডি চার্জশিটে উল্লেখ করেছে তার বিষয়ে সদুত্তর দিতে পারেননি চন্দ্রনাথ সিং।
চাকরি বেচেছেন, টাকা তুলেছেন, পুরো পরিবারের সম্পত্তি আয়ের সঙ্গে সঙ্গতিহীন, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি তিনি দেখছেন না। এর প্রত্যেকটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট, তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি। চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে, তাহলে ফেস করলে কনভিকশন হবে। অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটেছে, আরও 4 বছর খাটতে হবে। ওই ধারাতে তো 6 বছরের জেল আছে। ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশের প্রয়োজন নেই। পুরো আইনটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে হিন্দু ও মুসলিম দুই ধর্মের সংগঠনই। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রায় 72টি মামলা হয়। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ জানিয়েছে, ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশ জারির কোনো প্রয়োজন নেই। পুরো আইনটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়। তবে কয়েকটি ধারায় সুরক্ষা প্রয়োজন। সংশোধনী আইনে বলা হয়েছিল, ওয়াকফ তৈরি করতে হলে কোনো ব্যক্তিকে অন্তত 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এদিন এই ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যতক্ষণ না রাজ্য সরকার 5 বছর বা তার বেশি সময় ধরে ইসলাম ধর্ম পালন করা হচ্ছে কিনা তা নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। না হলে ক্ষমতার স্বেচ্ছাচারী প্রয়োগ ঘটবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। अखिल भारतीय संत समिति इस अंतरिम आर्डर का स्वागत करती है। न्यायालय सर्वोच्च है, मुकदमा उसके यहाँ था। इसमें जो 2-3 महत्वपूर्ण बातें हैं, हम शुरू से यह चाहते थे कि संपत्तियों का रजिस्ट्रेशन, इनका कहना था कागज़ नहीं दिखाएंगे, रजिस्ट्रेशन नहीं कराएंगे, क्योंकि मूल तो विषय है कि रजिस्ट्रेशन में आपको यह तो बताना पड़ेगा कि ये प्रॉपर्टी आपने प्राप्त कहाँ से की है। आज মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত যে মামলা ছিল, মহামান্য সুপ্রিম কোর্ট কিছু বিষয়ের উপরে টেম্পোরারি স্টে বা অবজারভেশন দিয়েছে। তার জন্য আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টেম্পোরারি অবজারভেশন বা অর্ডারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়কে হস্তক্ষেপ করবেন এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সংখ্যালঘু মুসলিমদেরকে বিপাকে ফেলতে চাইছে, তার একটা সঠিক উপযুক্ত একটা রায় প্রদান করবে। ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছিল, সরকার মনোনীত আধিকারিক যদি সম্পত্তির চরিত্র নিয়ে নিজের রিপোর্ট জমা না দেন, তাহলে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে না। আইনে বলা হয়েছিল, যদি সরকার মনোনীত আধিকারিক সম্পত্তিটিকে সরকারি সম্পত্তি হিসেবে নির্ধারণ করেন, তাহলে তিনি রাজস্ব রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবেন। আইনে বলা হয়েছিল, রাজ্য সরকার তার মনোনীত প্রতিনিধির রিপোর্টের ভিত্তিতে ওয়াকফ বোর্ডকে রেকর্ড সংশোধনের নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়েছে, বিতর্কিত জমির চরিত্র নিয়ে জেলাশাসকরা সিদ্ধান্ত নেবেন না। নাগরিকদের অধিকার নির্ধারণের জন্য সরকারি আধিকারিকদের অনুমতি দেওয়া যাবে না। ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত নেবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল বা মালিকানা হস্তান্তর হবে না। এবিপি আনন্দ।